ঠিক আছে মহারাজ। আজকে হচ্ছে তোমাদের অ্যাজ ইউ লাইক ইট করানোর কথা। অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে তোমাদের র্যাপিড রিডারের এ টেক্সট বইটা থেকে চ্যাপ্টার 2 তে লিখবে অ্যাজ ইউ লাইক ইট লেখা আছে। অ্যাজ ইউ লাইক ইট শুরু করবার আগে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন অ্যাজ ইউ লাইক ইটের উপরে দেব। অ্যাজ ইউ লাইক ইট লিখেছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট লেখেন, মানে বলা হয় যে লেখেন 1599 সালে। এটা আন্দাজ করা হয়, এক্স্যাক্টলি জানা যায় না যে এক্স্যাক্টলি কবে অ্যাজ ইউ লাইক ইট লেখা হয়। তবে একটা আন্দাজ করা যায় যে 1599-এ 1599 সালে উইলিয়াম শেক্সপিয়ার লেখেন। উইলিয়াম শেক্সপিয়ার লিখতেন এলিজাবেথিয়ান এজে। এলিজাবেথিয়ান এজ হচ্ছে তোমাদের যেমন ধরো 1558 থেকে 1603। এলিজাবেথিয়ান এজেও লিখেছেন এবং অফকোর্স জেকোবিয়ান এজেও লিখেছেন, মানে 1558 থেকে 1625-এর ভেতরে উনি লেখালেখি করতেন। তো তার ভেতরেই লেখা হয়েছিল প্যাস্টর অ্যাজ ইউ লাইক ইট, যেটা 1599 সালে বলা হয় যে উনি লিখে থাকতে পারেন। তবে অ্যাজ ইউ লাইক ইট পাবলিশ করা হয়েছিল 1623-তে। 1623 সালে অ্যাজ ইউ লাইক ইট প্রকাশিত হয়ে বেরোয়। এবং অ্যাজ ইউ লাইক ইট কিন্তু একটা প্যাস্টোরাল কমেডি ড্রামা। প্যাস্টোরাল কমেডি ড্রামা বলতে অ্যাজ ইউ লাইক ইট তোমরা বইতে যেভাবে দেখছো অ্যাকচুয়ালি কিন্তু ভাবে মানে অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ার লেখেননি। অ্যাজ ইউ লাইক ইট কিন্তু একটা নাটক। নাটকটাকে তোমাদেরকে একটা গদ্যের আকারে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধে হয়। প্যাস্টোরাল কমেডি বলতে প্যাস্টোরাল মানে বুঝতেই পারছো যে সেই সব মানুষদের নিয়ে লেখা, যেসব মানুষরা চাষবাস করে এবং গরু গাধা এদেরকে চড়িয়ে নিজেদের জীবনযাপন মানে জীবনযাপন অতিবাহিত করে। তো তাদেরকে নিয়েই একটা কমেডি অ্যাজ ইউ লাইক ইট। এবং পুরোপুরি প্যাস্টোরাল কমেডি এই জন্য ঠিক আমি আমি বলতে চাই না, কারণ প্যাস্টোরাল যেই ব্যাপারটা এই 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 যে ফার্মার্সদের নিয়ে যেটা বলছি, যে প্যাস্টোরাল মানে তো যারা এই খেতে কাজ করে বা গরু গাধা চড়িয়ে বেড়ায় তাদেরকে নিয়ে। কিন্তু এখানে যেসব ক্যারেক্টার্সরা আছে সেই ক্যারেক্টার্সরা তুমি দেখবে তারা কিন্তু অ্যাকচুয়ালি প্যাস্টোরালের সাথে সে অর্থে কানেক্টেড না, মানে চাষবাসের সাথে এক্স্যাক্টলি মানে একদম ডিরেক্টলি লিঙ্কড না। পরবর্তীকালে যখন আমরা টেক্সটটা শুরু করব, মানে আজকে এখন টেক্সটটা শুরু করবো, তখন বুঝতে পারবে কেন কথাটা বলছি। তারা ডিরেক্টলি লিঙ্কড নয়, কেন কথাটা বললাম, তারা ইনডিরেক্টলি লিঙ্কড। আর অ্যাজ ইউ লাইক ইটের ব্যাপারে আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের যতগুলো নাটক আছে তার মধ্যে অ্যাজ ইউ লাইক ইট কিন্তু সব থেকে ফ্রিকুয়েন্টলি পারফর্ম করা হয়। উম, মানে ফ্রিকুয়েন্টলি পারফর্ম করা হয় এই জন্য কারণ নাটকটা ভেতরে সেরকম জর্জ বার্নার্ড শাও একবার বলেছিলেন, মানে জর্জ বার্নার্ড শাও একবার বলেছিলেন, উনিও ভীষণ মানে একজন নামকরা নাট্যকার। উনিও বলেছিলেন যে অ্যাজ ইউ লাইক ইট এর ভেতরে সেরকম উচ্চ মানের সাহিত্য চর্চা কিন্তু নেই, এটা উনি মনে করতেন। এবং শেক্সপিয়ারের যা প্রতিভা, তাতে করে অ্যাজ ইউ লাইক ইট মানে কিছুই না, মানে ওনার প্রতিভার কাছে অ্যাজ ইউ লাইক ইটটা ভীষণ একটা নিম্নমানের লেখা। কিন্তু মানুষ দেখেছে যে অ্যাজ ইউ লাইক ইটটা নাটকটা অন্যান্য শেক্সপিয়ারের যেসব নাটক আছে তার থেকে অনেক সহজ। এবং তাই জন্য এটাকে ফ্রিকুয়েন্টলি পারফর্ম করা হয়, ফ্রিকুয়েন্টলি এটাকে স্টেজে অনেকে পারফর্ম করেছে একাধিকবার। জাস্ট এইটুকু জানলেই হবে। আহ, এটাই জেনে রাখো যে এই অ্যাজ ইউ লাইক ইটটা কিন্তু একটা নাটক, তোমাদের কিন্তু গদ্যের আকারে প্রোজ ফরম্যাটে বইতে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে এবং পড়তে দুই সুবিধে হয়। আমি টেক্সটাতে ঢুকছি, তোমরা বই থাকলে দেখতে পারো অথবা স্ক্রিনেও দেখতে পারো। স্ক্রিনে আমি স্ক্রিনটা শেয়ার করছি, তো সুবিধা হবে। The story begins at a time when France was divided into provinces or dukedoms. In one such province, there was a usurper who had deposed and banished his elder brother, the lawful duke. তা গল্পটা এইভাবে শুরু হচ্ছে যে আহ, এই গল্পটি শুরু হচ্ছে এমন একটা সময় যখন ফ্রান্স ছোট ছোট প্রদেশে এবং ডিউকডমসে ভাগ করা ছিল। ডিউক মানে হচ্ছে রাজা অথবা লর্ডও বলতে পারো। যারা ছোট ছোট প্রদেশ রাজত্ব করতেন, এবং ফ্রান্সটা কিন্তু এইভাবেই বিভক্ত ছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স দেয়ার ওয়াজ এ ইউসাপার। ইউসাপার মানে হচ্ছে মানে এমন একজন ব্যক্তি যে কোনো উচ্চ পদে যাওয়ার জন্য মানে কোনো একজন মানে একজন এমন একজন ব্যক্তি যে কোনো একজন উচ্চ পদে যাওয়ার জন্য সেই পদটাকে মানে ইললিগালি মানে অনৈতিক ভাবে ছিনিয়ে নেয়, তাকে বলে ইউসাপার।
তো এরকমই একটা প্রদেশে একজন ইউসাপার ছিলেন, যে কিনা নিজের বড় ভাই তাকে সরিয়ে দিয়ে নিজে রাজা হয়। তার বড় ভাই রাজা ছিল, কিন্তু সে তার বড় ভাইকে সরিয়ে দিয়ে নিজে রাজা হয়। The Duke, who was driven away from his kingdom by his younger brother, retired to the forest of Arden along with his faithful followers. তা যে আহ, যে মানে আগে যিনি ডিউক ছিলেন, আগে যিনি রাজা ছিলেন, তাকে যখন সরিয়ে দেওয়া হলো, মানে তাকে যখন রাজত্ব থেকে বার করে দেওয়া হলো, তো তিনি আর কি করবেন, তিনি আর্ডেন নামক একটি জঙ্গলে চলে গেলেন নিজের ফেথফুল ফলোয়ার্স, মানে যারা মানে যেসব প্রজারা তাকে খুব ভালোবাসতো এবং তাকে ভীষণ রকম শ্রদ্ধা করত এবং তার প্রতি লয়াল ছিল, আহ, সেই সব প্রজাদের সাথে তিনি চলে গেলেন আর্ডেন নামক একটি জঙ্গলের ভেতরে। ওখানে গিয়ে বসবাস করতে লাগলেন। These people soon got accustomed to the lazy life of the forest and they felt it to be more relaxing, to be more relaxing than the life of a court. তা এই যে মানুষগুলো এরা যখন চলে গেল জঙ্গলের ভেতরে, তারা গিয়ে দেখলো যে জঙ্গলে জীবনযাপনটা না অনেক বেশি সহজ, অনেক বেশি রিল্যাক্সিং, অনেক দেন দ্য লাইফ অফ কোর্ট, মানে যে এসব রাজা প্রজা এরা এরা তো সব একটা রাজত্ব চালাতো। তো তাদের যে রাজপ্রাসাদ ছিল সেখানে দরবার বসতো, সেই দরবারের যে লাইফস্টাইল, সেই দরবারের যে জীবনযাপন, তার থেকে জঙ্গলের জীবনটাকে জীবনযাপন করা অনেক বেশি সহজ এবং অনেক বেশি রিল্যাক্সিং। আচ্ছা, they led the life like that of Robin Hood of England, and to this forest many noble youths came and spent their leisure time as they did in the golden age. আচ্ছা, তো বলছে এরা সবাই নিজেদের লাইফটা কিরকম, জীবনটাকে কিরকম ভাবে মানে বেঁচে থাকার চেষ্টা করতো রবিন হুডের মতো। রবিন হুডের গল্প আমরা কম বেশি অনেকেই জানি, যে রবিন হুড এবং রবিন হুডের যারা বন্ধু বান্ধব বা যারা ফলোয়ার্সরা ছিল, তারা কিন্তু সবাই জঙ্গলে থাকতো। এবং রবিন হুড একজন মানে ভীষণ রকম একটা অ্যাডভেঞ্চারাস একটা ক্যারেক্টার। তো এরকম রবিন হুডের মতো তারাও জঙ্গলে গিয়ে বসবাস করতে থাকলো, আর অনেক এই রাজার সাথে অনেক ইউথ ইউথ মানে ইয়াং অ্যাডাল্টস যাদেরকে বলি আমরা, তারাও আহ, মানে যুবকরা তারাও গেছিল এবং তারা গিয়ে দেখলো যে একটা খুব সুন্দর সময় কাটানো যাচ্ছে জঙ্গলের ভেতরে। In summer, they took rest under the shade of the trees, watching the playful sports of the forest deer. তো গ্রীষ্মকালের সময় তারা গাছের তলায়, গাছের যে ছায়া, তাতে মানে তার তলায় বসে বিশ্রাম নিত এবং জঙ্গলে হরিণ আসতো, হরিণরা নিজেদের মতো করে খেলা করতো, সেগুলো দেখতো। They even felt sad when they had to kill those deer for food. তো ওদের খুব মনটা খারাপ হয়ে যেত তখন, মানে যখন দেখতো যে এই মানে পেট মানে খিদে তো পাবে, জঙ্গলে থাকো আর যেখানেই থাকো খেতে তো হবেই। তো অতএব এই ডিয়ার গুলোকে মানে এই হরিণ গুলোকে মেরেই যখন ওদেরকে খেতে হতো, তখন ওদের খুব খারাপ লাগতো। In winter, when the cold wind blew, the Duke suffered from cold, but said, "These chilling winds which blow upon my body, are true counselors. They do not flatter, but represent truly to my condition. And though they bite sharply, their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude." অতএব তো এই রাজামশাই যখন জঙ্গলে মানে রাজামশাই যখন যেহেতু জঙ্গলে বসবাস করছিলেন, তো এই রাজামশাই জঙ্গলে বসবাস করতে করতে ভীষণ রকম ফিলোসফিক্যাল হয়ে উঠলেন। ফিলোসফিক্যাল কেন হয়ে উঠলেন? জঙ্গলের ভেতরে বৈষয়িক চিন্তা নেই। আমার রাজত্ব কি হলো, আমার রাজত্বের সাথে কি হবে, রাজত্ব কি করে বাড়াবো, টাকা পয়সা কি করে আরো বেশি হবে, সেসবের কোনো চিন্তা নেই। জঙ্গলে প্রকৃতির ভেতরে থাকতে থাকতে ওনার একটু দার্শনিক চিন্তা ভাবনা শুরু হতে থাকলো। মানে সব সে একটু মানে দর্শনকে উনি টেনে আনতেন। তো উনি বলছেন যে এই যে মানে এই যে শীতকালে এই যে ঠান্ডা বাতাস বয়ে চলেছে, এই ঠান্ডা বাতাসটা কিন্তু ভীষণ রকম কষ্টদায়ক, এবং উনি ওই ঠান্ডার থেকে ভীষণ রকম ভুগতেন, সাফার করতেন, মানে ঠান্ডা ঠান্ডা লেগে যেত আর কি। তো these chilling winds which blow upon my body are true counselors as they do not flatter. তা বলছে এই যে ঠান্ডা বাতাসগুলো বয়ে যাচ্ছে এবং আমার গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আমার যে কষ্ট হচ্ছে, এরাই কিন্তু আমার সত্যিকারের প্রজাদের মতো, মানে আমার ট্রু কাউন্সিলর্স এর মতো, মানে আমার একদম মানে আমাকে যেসব প্রজারা ভীষণ রকম ভাবে ভালোবাসে একদম তাদের মতো। এরা আমাকে ফ্ল্যাটার করে না, এরা আমাকে মানে ভীষণ রকম বিশেষণ
আহ, দিয়ে কথা বলে আমাকে মানে বিশেষণ দিয়ে মিথ্যে বলে আমাকে ফ্ল্যাটার করে না মানে আমাকে ভুল বোঝায় না বা আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে মানে ভুল বোঝাবার চেষ্টা করে না, বাট রিপ্রেজেন্ট টু মাই রিপ্রেজেন্ট ট্রুলি টু মাই কন্ডিশন, যে আমার এখন যেরকম অবস্থা সেই অবস্থাটাকে এরা ভীষণ রকম ভাবে রিপ্রেজেন্ট করে। মানে আমি এককালে রাজা ছিলাম, এখন আমাকে জঙ্গলে থাকতে হচ্ছে এবং আমাকে এটাকে সাফার করতে হবে, এই যে সত্যটা, এই সত্যটা কিন্তু আমাকে এই ঠান্ডা বাতাসটা বুঝিয়ে দেয়। অ্যান্ড দো দে বাইট শার্পলি দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। তো বলছে যে এই ঠান্ডা বাতাসে এতই কষ্ট হয়, যেন মানে যেন আমার অনুভূতিটা এমন হয় যেন এই ঠান্ডা বাতাসটা আমাকে কামড়ে, মানে তাদের শক্ত দাঁত বসিয়ে কামড়ে দিচ্ছে। কিন্তু এইটা কোনো ব্যাপারই না, কারণ মানুষ কিন্তু এর থেকেও অনেক বেশি নির্দয়ী, অ্যাট দ্য সেম টাইম আনফেথফুল, অকৃতজ্ঞ। তো মানুষের থেকেই ঠান্ডা বাতাসের কষ্টটা সহ্য করা আমার কাছে অনেক সহজ। রিমার্কস দ্যাট men might say against adversities, but there are some uses of a poisonous toad. আহ, তো উনি বলছেন যে যে দেখো, এই যে অ্যাডভার্সিটিস গুলো আসছে, মানে এই যে অ্যাডভার্সিটিস গুলো আসছে, মানে এই যে কষ্ট বা এই যে অসুবিধেগুলো আমি ফেস করছি, আমাদের এতে আসছে, আমাদের জীবনযাপনকে একটু নাড়িয়ে দিয়ে যাচ্ছে, এই এই দুঃখ কষ্টগুলোর ভেতরেও না কিছু শেখবার আছে। তা উনি বলছেন যে সব খারাপ জিনিসের ভেতর থেকেও না ভালো কিছু উম আমরা ডিরাইভ করতে পারি, আমরা নিতে পারি। যেমন বলছে যে পয়জনাস টোড মানে হচ্ছে বিষাক্ত ব্যাঙ আর কি, বলছে একটা বিষাক্ত ব্যাঙের ভেতরেও কিন্তু অনেক কিছু উপকারিতা পাওয়া যায় বা তার মধ্যেও কিছু ভালো জিনিস থাকে। ইন দিস ওয়ে দ্য ডিউক drew lessons from nature and he found tongues in trees, books in the flowing streams, sermons in stones and good in everything। তা বলছে যে এই রাজামশাই কি করতেন, এই প্রকৃতির থেকে অনেক কিছু শেখবার চেষ্টা করতেন। তো উনি গাছেদের সাথে কথা বলতেন, টাংস ইন ট্রিজ মানে গাছেদের সাথে নীরবে বসে কথা বলতেন। বয়ে যাওয়া নদী বা বয়ে যাওয়া কোনো ঝর্ণা, এগুলো থেকে ওইগুলোকে ওনার বইয়ের মতো মনে হতো, এগুলোকে উনি বোঝবার চেষ্টা করতেন। একটা বই পড়ে যেরকম মানুষ বোঝবার চেষ্টা করে, সেরকমই বয়ে যাওয়া নদী বা বয়ে যাওয়া কোনো ঝর্ণাকে দেখে উনি চেষ্টা করতেন সেই নদী, সেই মানে সেই বয়ে যাওয়া জলটা থেকে কিছু শেখবার। ঠিক আছে, বয়ে যাওয়া জল থেকে কি শিখতে পারি আমরা, যে নিরন্তর ভাবে কর্ম করে যাও, যেটা স্বামীজিও বলেছেন, যে নিরন্তর ভাবে মানে না থেমে নিজের কাজটাকে করে যাও। সেরকমই যে এই নদীর জল না থেমে বই চলেছে। সার্মনস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং মানে সার্মনস ইন স্টোনস মানে যে পাথরেও যেন উনি দেখতে পেতেন যে মানে সার্মনস মানে হচ্ছে তোমার আহ মানে ভগবানের বলা কিছু কথা, মানে যেরকম আমরা গীতায় পাই বা বাইবেলে পাই, সেরকমই ভগবানের বলে দেওয়া কিছু কোটেশন, ভগবানের বলে দেওয়া কিছু উক্তি, কিছু লেসেন্স, সেইগুলো যেন উনি পাথরের ওপরে খোদাই করা আছে এমন ভাবে দেখতে পেতেন। যেহেতু ভীষণ দার্শনিক হয়ে উঠেছিলেন, এই জিনিসগুলো ওনার চোখে চোখে ভেসে উঠতো। আর উনি সবকিছুর ভেতরেই ভালো কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করতেন। দ্য ব্যান, আচ্ছা প্রথমে বলে রেখে টেক্সট একটু বড় আছে, তো আমি চেষ্টা করবো আজকের ভিতরে শেষ করবার। রিগার্ডিং কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স, তোমাদের স্কুল তো খুলবে কোর্সে 16 তারিখের ভিতরে। তো সেই সূত্রে স্কুল থেকে নিশ্চয়ই কিছু গাইডলাইন্স দেওয়া হবে কোয়েশ্চেন আনসার্স এর বিষয়। আর গুগলে গিয়ে দেখতে পারো যে সলভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স অনেক থাকে, সেইগুলোকে তোমরা পড়তে পারো, নিজেরা একটু লেখবার চেষ্টা করতে পারো। কারণ আজকের ভেতরে হয়তো সম্ভব হবে না কোয়েশ্চেন আনসার্স নিয়ে ডিসকাস করার, যদি আমি এক্সট্রা ক্লাস কখনো পাই আমি করিয়ে দেবো। The banished duke had a daughter named Rosalind, and like her father, she was also thrown out of the uh, dukedom. But she still remained in the palace, being the companion of Celia, the present duke's daughter. তা এই যে যে রাজামশাইকে বার করে দেওয়া হয়েছিল রাজত্ব থেকে, সেই রাজার সেই রাজামশাইয়ের একজন একটি মেয়ে ছিল, তার নাম ছিল রোজালিন্ড। তো রোজালিন্ডেরও কথা ছিল বেরিয়ে যাওয়ার রাজ্য থেকে, কিন্তু রোজালিন্ড সিলিয়া বলে আরেকটি মেয়ের আহ, সঙ্গী হয়ে ওঠে। সিলিয়া হচ্ছে বর্তমান যে রাজা আছে এই প্রদেশে, সেই রাজার মেয়ে হচ্ছে সিলিয়া। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two sisters. In fact, Celia tried to comfort Rosalind whenever she became sad thinking of her father. তা এই যে দুই ভাইয়ের মধ্যে যে বচসা বা এই দুই ভাইয়ের মধ্যে যে গন্ডগোল রাজত্ব নিয়ে, সেই গন্ডগোলের ছাপ কিন্তু কখনোই রোজালিন্ড বা সিলিয়ার ভেতরে পড়েনি।
তারা কিন্তু একে অপরকে ভীষণ রকম ভাবে ভালোবাসতো, স্নেহ করতো, এবং সিলিয়া সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো রোজালিনকে যখনই রোজালিন নিজের বাবার ব্যাপারে ভেবে দুঃখ পেত। One day when Celia was talking to Rosalind in her usual kind manner, a messenger came with the news that there would be a wrestling match and they could go and watch that if they so wanted. Celia agreed to go, thinking that it would amuse Rosalind. তো একদিন এরকম সিলিয়া রোজালিন্ড বসে গল্প করছে, হঠাৎ করে একজন মেসেঞ্জার মানে যারা আম, আহ, এ নিয়ে আসতো, সন্দেশ নিয়ে, মানে যারা খবর নিয়ে আসতো, আহ, তো সেরকম একজন মেসেঞ্জার যে খবর নিয়েছে, মানে ওই মানে মানে ওই আহ, মানে রাজসভারই কোনো একজন কর্মী যে কিনা মেসেজ আসলে এরকম ডেলিভার করে, মানে চিঠিপত্র আসলে সেগুলো গিয়ে রাজামশাইকে বা যার নামে চিঠিটা এসেছে তাকে গিয়ে আহ, চিঠিটা দেয়, বা যদি কোনো এরকম কোনো খবর থাকে বা সন্দেশ থাকে তাহলে সেই সন্দেশটাকে প্রোভাইড করে। সন্দেশ মানে কিন্তু খবর, মিষ্টির কথা বলছি না। তাহলে সেই ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা আছে সেটা গিয়ে পাস অন করে। মেসেঞ্জার এসে কি বললো যে এরকম একটা রেসলিং ম্যাচ আছে, তো যদি সিলিয়া আর রোজালিন যায় তাহলে তারা দেখতে যেতে পারে। তো সিলিয়া ভাবলো যে রোজালিনের তো মনটা, মানে মন খারাপ হয়ে থাকে অনেক সময়, তো ঠিক আছে সে ওকে রোজালিনকে নিয়ে যায়, গেলে হয়তো ওর মনটা ভালো হবে। During those times, wrestling matches were viewed by noble ladies and princesses, being a favorite sport of princes. But here they thought that they would face a tragedy as a practiced wrestler was to fight an inexperienced young man. তো বলছে যে আগেকার দিনে, মানে ডিউরিং দোজ টাইমস মানে এলিজাবেথেন এজের সময়কার কথা বলা হচ্ছে, যে তখন কিন্তু নোবেল লেডিজরা, মানে যারা একটু ভালো ফ্যামিলি থেকে বিলং করতো বা একটু রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করতো, যেসব মহিলারা, তারা কিন্তু চাইলে রেসলিং ম্যাচেসকে দেখতে পারতো। কিন্তু সিলিয়া ভাবলো আহ, সিলিয়া রোজালিন ভাবলো যে এইখানে যদি আমরা যদি খেলাটা দেখতে যাই, একটা ট্র্যাজেডি, একটা দুঃখজনক একটা কিছু ঘটতে পারে, কারণ যে রেসলিংটা হবে, যে মল্লযুদ্ধটা হবে, সেই মল্লযুদ্ধটা কিন্তু একজন এক্সপিরিয়েন্স রেসলার, যে একজন অভিজ্ঞ একজন যোদ্ধা, আর একজন অনভিজ্ঞ যোদ্ধা, এবং যে অনভিজ্ঞ সে কিন্তু আবার বয়সেও ছোট। এই অভিজ্ঞ আর অভিজ্ঞ একজন যোদ্ধা আর একজন অনভিজ্ঞ যোদ্ধার মধ্যে যেহেতু মারপিটটা হবে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার যে এর আউটকামটা বা এর রেজাল্টটা ভীষণ রকম বেদনাদায়ক হতে চলেছে, কারণ যে অনভিজ্ঞ সে হয়তো সে হয়তো আহত হবে বা মরেও যেতে পারে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a practiced wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. তো ডিউক যখন দেখলো, যে রাজা যখন দেখলো যে এই দুইজন মহিলাই এসছে দেখতে, এই দুই বাড়ি, মানে এই দুই সিলিয়া আর রোজালিন্ড দুজনেই দেখতে এসছে রেসলিং ম্যাচটা, তখন ডিউক বলল যে ঠিক আছে, একটা কাজ করো, এই যে যে ইয়াং যে আমাদের খেলোয়াড়, আমাদের ইয়াং যে মল্লযোদ্ধা, যে অনভিজ্ঞ, তাকে খেলতে বারণ করো, বা তাকে বলো যে এই ম্যাচটা ক্যান্সেল করে দাও, এই ম্যাচটা হওয়া দরকার নেই, কারণ বাড়ির মেয়েরা দেখতে এসছে, সেখানে যদি একটা বেদনাদায়ক একটা কিছু রেজাল্ট ঘটে ম্যাচটার পরে, তো তাদের মনটাও খারাপ হবে, তারা আপসেট হয়ে যাবে, মানে আপসেট হয়ে পড়বে। At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge, and then Rosalind, by her kind words, tried to change his mind from the ensuing fight. But after hearing the entreaties of the ladies, the youth became all more determined to prove his valor in front of the fair ladies. তা সিলিয়া প্রথমে চেষ্টা করলো এই ছেলেটিকে বলবার, যে এরকম একটা আনইকুয়াল চ্যালেঞ্জ, আনইকুয়াল কেন, যে তুমি তো অনভিজ্ঞ আর তোমার সাথে যার সাথে তুমি লড়াই করতে এসেছো সে ভীষণ একটা অভিজ্ঞ মল্লযোদ্ধা, তো এই লড়াইটা লড়ো না। রোজালিন তো ভীষণ ভাবে বোঝানোর চেষ্টা করলো যে না, এরকম ভাবে লড়বার দরকার নেই, ছেড়ে দিন আপনি। আহ কিন্তু এই ছেলেটি সে শুনলো না। আচ্ছা, এনসিভিং মানে হচ্ছে আসন্ন। ছেলেটি শুনলো না, ছেলেটি দেখলো যে না, এই দুই মহিলা যখন আমার এই খেলাটা দেখতে এসছে, তাহলে তাদের সামনে আমি নিজেকে প্রুভ করব, নিজেকে আমি প্রমাণ করব যে আমি সাহসী, আমি চেষ্টা করলে পারবো। ভ্যালর মানে হচ্ছে সাহসিকতা। He refused to listen to them, but he said in such a graceful manner that both the ladies became more concerned of him. তো ভীষণ ভদ্রভাবে, নম্রভাবে এই মেয়ে দুটির সাথে এই ছেলেটি কথা বলে, এবং এবং তাতে করে এই রোজালিন আর সিলিয়ার ভীষণ রকম ভালো লাগে, এবং তারা কিন্তু আরো চিন্তিত হয়ে পড়ে ছেলেটির বিষয়। He said, "I'm sorry to deny such fair and beautiful ladies anything." তো বললো যে যে দেখুন, আমি ভীষণ দুঃখিত যে আপনাদের কথা আমি শুনতে, মানে রাখতে পারছি না,
He also said that he would like the ladies to wish for him, and if he was defeated, he would not be ashamed. And even if he was killed, there was no one to lament for him in this world. He said that he was only a person who filled up a space in this world, and it would be better supplied if he vacated this space. ছেলেটি বললো যে দেখুন, আপনারা এত ভালো করে বলছেন, আমার তো উচিত ছিল আপনার কথা রাখা, কিন্তু আপনার কথা আমি রাখতে পারবো না। আমি যদি মরেও যাই তাতে আমার কোনো লজ্জা নেই, বা আমি যদি হেরেও যাই তাতেও আমার কোনো লজ্জা নেই, বা এই যুদ্ধটার শেষে যদি দেখা গেল আমি মরেও গেলাম, তাহলে অসুবিধা কিছু নেই, কারণ আমার জন্য দুঃখ করবার কেউ নেই। মানে বক্তব্যটা হচ্ছে অনেকটা এরকম যে হারিয়ে গেলে খোঁজার কেউ নেই, মরে গেলে কাঁদবার কেউ নেই, অতএব অসুবিধারও কিছু নেই। ল্যামেন্ট মানে দুঃখ করা। হি সেড দ্যাট হি ওয়াজ দি অনলি, আচ্ছা, তো বলে যে ও এমন একজন ব্যক্তি যে এই পুরো পৃথিবীতে এমন একটা জায়গা দখল করে আছে, যে সেই জায়গাটার সৎ ব্যবহার করা যেতে পারে যদি ও মরেই যায়। যে কারণ নিজেকে এতটাও আনইম্পর্টেন্ট মনে করে, এতটা ইনসিগনিফিকেন্ট মনে করে, যে ওর বক্তব্য হচ্ছে যে আমি যদি মরে যাই তাহলে বরং ভালোই হবে, যে আমি বেঁচে থেকেও তো বিশেষ কিছু করতে পারছি না, বন্ধু বান্ধব নেই, কোনো কম্প্যানিয়ন নেই, কোনো কারোর সাথে সৎ ব্যবহার আমার নেই, কেউ আমার সাথে ভালোভাবে কথাও বলে না, তাই এরকম একটা জীবন যাপন করার থেকে আমার মরে যাওয়াই বেটার। The wrestling match began. Celia wished the youth. Uh, Celia wished. No, sorry. Celia wished that the youth would not be hurt during the bout. বাউট মানে হচ্ছে যুদ্ধ। তো ম্যাচটা শুরু হলো এবং সিলিয়া মনে মনে প্রার্থনা করলো যাতে ছেলেটির কিছু না হয় যুদ্ধটার মধ্যে, মানে এই ম্যাচটার মধ্যে ছেলেটা যেন এ না হয়, হার্ট না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্নড। রোজালিন্ড কিন্তু তার থেকে অনেক বেশি চিন্তিত ছিল। She had an inclination towards him because she felt pity for his friendless condition. It seemed that she had almost fallen in love for him. কিন্তু রোজালিন্ড একটু বেশি চিন্তিত ছিল, এবং রোজালিন্ডের রোজালিন্ড একটু আকৃষ্ট হলো ছেলেটির প্রতি, কারণ ছেলেটির ভীষণ রকম একটা দুঃখজনক একটা জীবনযাপন, মানে জীবনটাকে যাপন করছে এখন ভীষণ দুঃখজনক অবস্থা ছেলেটির, এবং কেউ নেই, এবং ও একটু দয়া, মানে দয়া মায়া হলো ছেলেটির প্রতি রোজালিন্ডের। এবং দেখে মনে হলো অ্যাজ ইফ রোজালিন্ড ছেলেটির প্রেমে পড়ে গেছে, মানে ছেলেটিকে একটা দেখাতেই ভালোবেসে ফেলেছে। কারণ রোজালিন্ডের যদিও এর মতো এই ছেলেটির মতো অত খারাপ অবস্থা নয়, কিন্তু তবুও রোজালিন্ডের কিন্তু মানে রোজালিন্ডের জীবনেও কিন্তু দুঃখ আছে, কারণ ওর বাবাকে বের করে দেওয়া হয়েছিল রাজ্য থেকে। তো কোথাও না কোথাও একটা রোজালিন্ড হয়তো এই ছেলেটির সাথে নিজেকে কানেক্ট করতে পেরেছিল, সেই জন্য ছেলেটিকে ছেলেটিকে ওর ভালো লেগেছে। আচ্ছা, the inspiration that the youth got from the ladies worked wonders for him, and he defeated his opponent in such a way that for some time he could not even talk. The Duke Frederick was very pleased with the youth's skill and courage and wanted to know more about him. তো ছেলেটি তো জিতে গেল তার কারণ হচ্ছে যে ইন্সপিরেশনটা, যে মানে ইন্সপিরেশনটা যেটা পেয়েছিল, উম, মানে যে অনুপ্রেরণাটা পেয়েছিল এই দুটি মেয়ের থেকে, সেইটাই, এবং ওর ভাগ্য ভালো ছিল হয়তো, এবং খুব ভালো রকম ভাবে হয়তো মাথা খাটিয়ে লড়েছিল, ছেলেটি জিতে যায় অপোনেন্টকে হারিয়ে। ওর অপোনেন্টে যে ছিল তাকে হারিয়ে ও জিতে যায়, এবং বর্তমানে যে রাজা ডিউক ফ্রেডরিক ওয়াজ ভেরি প্লিজড উইথ দ্য ইউথ স্কিল অ্যান্ড কারেজ। তো বর্তমান যে রাজা ফ্রেডরিক, সে ভীষণ খুশি হয় এই ছেলেটির স্কিল এবং সাহসিকতা দেখে। The youth introduced himself as Orlando, the youngest son of Sir Roland de Boys. Sir Roland de Boys was dead, but when he was alive, he was a friend of the banished Duke. So on hearing that Orlando was a son, the Duke was displeased and wished he had been the son of someone else. তা এই ছেলেটি নিজেকে ইন্ট্রোডিউস করলো, নিজের পরিচয় দিয়ে বলে যে ওর নাম অরল্যান্ডো, এবং ও স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। এবং রোল্যান্ড ডি বয়েজ মারা গেছেন এখন, স্যার রোল্যান্ড ডি বয়েজ এখন মারা গেছেন, কিন্তু যখন উনি জীবিত ছিলেন, উনি যেই রাজাটিকে বের করে দেওয়া হয়েছিল সেই রাজারই বন্ধু ছিলেন। তো এই বর্তমান যে রাজা ডিউক ফ্রেডরিক, তিনি কিন্তু ভীষণ রকম অখুশি হলেন এই কথাটা শুনে, এবং এবং বললেন বা মনে মনে ভাবলেন যে খুব ভালো হতো যদি অরল্যান্ডো অন্য কারোর ছেলে হতো।
Rosalind was very happy to hear that Orlando was the son of one of her father's favorite and confessed to Celia, "My father loved Sir Roland de Boys, and if I had known that Orlando was his son, I would have added tears to my entreaties before he should have ventured." তা রোজালিন্ড ভীষণ খুশি হলো শুনে যে অরল্যান্ডো রোল্যান্ড ডি বয়েজের ছেলে, এবং সিডিয়াকে বললো যে রোল্যান্ড ডি বয়েজ আমার বাবার ভীষণ একজন কাছের মানুষ ছিল, আর আমি যদি আগে জানতাম যে অরল্যান্ডো ওনারই ছেলে, তাহলে আমি যখন অরল্যান্ডোকে রিকোয়েস্ট করছিলাম মারপিট মানে এই যুদ্ধটা করতে মানে এই ম্যাচটাকে না খেলতে যাওয়ার জন্য, তাহলে হয়তো আমার চোখ থেকে হয়তো জলও চলে আসতো যদি আমি জানতাম যে অরল্যান্ডো স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলে। The ladies went to him and seeing that he was sad due to the displeasure of আচ্ছা এখানে একটু বানানে ভুল আছে, displeasureটা ঠিক আছে, তারপরে এটা অফ হবে, যে এফ লেখা আছে ওটা অফ হবে, of the duke spoke to him kindly, and Rosalind even gave him her chain from her neck and said that had she not been out of fortune she would have given him more valuable gift. তা ভালো কথা। দ্য যখন অরল্যান্ডো জিতে গেল, সব মানে এরকম সবাই ওকে খুব চিয়ার করছে, অভিনন্দন জানাচ্ছে, তখন সিলিয়া আর রোজালিন্ড ওর কাছে গিয়ে ওকে অভিনন্দন জানালো। কিন্তু কিন্তু অরল্যান্ডো দুঃখের কথাও বললো যে দেখো আমি স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে বলে, ছোট ছেলে বলে আমাকে কিন্তু ডিউক পছন্দ করলেন না, ডিউক ফ্রেডরিক পছন্দ করলেন না। এবং রোজালিন্ড এতটাই খুশি হয়েছিল যে ও জেতবার জন্য, যে রোজালিন্ড নিজের গলা থেকে একটা হার খুলে, একটা চেন খুলে ওর গলায় পরিয়ে দিল এবং বললো যে আমার কাছে যদি এর থেকেও ভ্যালুয়েবল কিছু থাকতো আমি তোমাকে দিতাম, কিন্তু যেহেতু আমার কাছে টাকা পয়সা বিশেষ কিছু নেই, কারণ যেহেতু আমার বাবাকে বের করে দেওয়া হয়েছে রাজ্য থেকে এবং আমার কাছে সামান্যই কিছু আছে, তাই এইটুকুই তুমি রাখো, আমার কাছে যদি থাকতো এর থেকে বেশি তাহলে আমি তোমাকে নিশ্চয়ই এর থেকেও মূল্যবান কিছু দিতাম। When the cousin sisters were alone, they talked of the young wrestler. Celia thought that Rosalind must have fallen in love with Orlando and said, "Is it possible that you should fall in love so suddenly?" Rosalind replied, "The Duke, my father, loved his father dearly." Celia then remarked that though her father had displeasure for young Orlando, she herself did not feel so. তা এই দুই বোন যখন কথা বলছে তা এই এই অরল্যান্ডোর ব্যাপারে, সিলিয়া বুঝতে পারলো যে রোজালিন্ড হয়তো অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছে। তখন ও সরাসরি রোজালিন্ডকে জিজ্ঞেস করলো যে এটা কি সম্ভব যে কাউকে এরকম একবার দেখি ভালোবেসে ফেলা। তখন রোজালিন্ড বললো যে দেখো আমার বাবার সাথে তো আহ, আহ, মানে ওলা মানে আমার বাবার সাথে তো অরল্যান্ডোর বাবার ভীষণ রকম একটা ভালো সম্পর্ক ছিল। তো হতে পারে কোথাও গিয়ে আমি একটা হয়তো ওর প্রতি আমার একটা সফট কর্নার, একটা 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 ভালো লাগা হয়তো জন্মেছে। সিলিয়া দেন রিমার্ক দ্যাট দো হার ফাদার হ্যাড দিস স্পেশাল অ্যাসেট, তো সিলিয়া বলে যে দেখো যদিও আমার বাবা ডিউক ফ্রেডরিক অরল্যান্ডোকে পছন্দ করে না, কিন্তু আমার ছেলেটিকে বেশ ভালো লেগেছে। ফ্রেডরিক enraged at the sight of Sir Roland de Bois's son, তো ফ্রেডরিক মানে দ্য ডিউক মানে বর্তমান যে রাজা, তার সে পছন্দ করছিল না অরল্যান্ডোকে একেবারেই। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশড ডিউক। হি ওয়াজ লেটলি displeased with Rosalind as she was praised for her virtues and the people pitied her for her father. তো আহ, স্যার ফ্রেডরিক রোনাল্ডোকে একদমই পছন্দ করছিল না, যেহেতু ও স্যার রোল্যান্ড ডি বয়েজের ছেলে, এবং এইটাই ওনাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে ব্যানিশড ডিউক মানে যে রাজাকে উনি পার করে দিয়েছেন, ওনার বড় মানে স্যার ফ্রেডরিক তো নিজের বড় ভাইকেই বের করে দিয়েছিল রাজ্য থেকে, তা ওনার তো অনেক এরকম বন্ধু বান্ধব ছিল, তাদেরকেও উনি পছন্দ করতেন না। এবং কিছুদিন ধরেই ফ্রেডরিক রোজালিন্ডকেও পছন্দ করছে না, তার কারণ রোজালিন্ডকেই সবাই খুব ভালো ভালো বলতো, সিলিয়াকে কেউ পাত্তাই দিত না। কারণ রোজালিন্ডের ভেতরে অনেক গুণ ছিল। হ্যাঁ, এবং ওকে সবাই খুব সিম্পাথাইজ করতো, ওকে সবাই ভীষণ রকম ভাবে দয়া মায়া একটা দেখাতো, বিকজ ওর বাবাকে বের করে দেওয়া হয়েছে রাজ্য থেকে। তো now all of a sudden Frederick became angry and he entered the room of the ladies while they were still discussing about Orlando. So he ordered Rosalind to join her father in the forest. Celia pleaded in favor of her sister, but the Duke turned a এক মিনিট। হ্যাঁ, Now all of a sudden আচ্ছা,
Celia pleaded in her favor for her sister, for her sister, but the Duke turned a deaf ear to any such requests. He said, "She is too subtle for you. Her smoothness, her very silence, and her patience speak to the people, and they pity her. You are a fool to plead for her, for you will see more bright and virtuous when she is gone. Therefore, don't speak for her, and the decision that I have taken is irrevocable. And the decision that I have taken is irrevocable." ইরিভোকেবল মানে হচ্ছে যে 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 ডিসিশনটাকে বা যে মানে যে মতামতটাকে পরিবর্তন আর করা যায় না, মানে অপরিবর্তনীয়। আচ্ছা, তো ফ্রেডরিক তো ভীষণ রকম ভাবে রেগে টেগে গেল, যে এরকম প্রথমত তো অরল্যান্ডো হচ্ছে রুল অ্যান্ড ডিবয়েসের ছেলে, হ্যাঁ এইসব বিষয়। এবং উনি এটা লক্ষ্য করলেন যে রোজালিন্ড যখন আশেপাশে থাকে তখন সিলিয়া কিন্তু অতটা গুরুত্ব পায় না। তো যখন সিলিয়া আর রোজালিন্ড অরল্যান্ডোর ব্যাপারে আলোচনা করছিল, তখন হঠাৎ করে ফ্রেডরিক ঢুকে পড়লো ওদের ঘরে। ঢুকে পড়ে রোজালিন্ডকে অর্ডার করলো যে তুমি তোমার বাবার কাছে জঙ্গলে চলে যাও। কিন্তু সিলিয়া বাধা দিয়ে বললো যে না, ও যাবে না, ও আমার কাছেই থাকবে। কিন্তু স্যার ফ্রেডরিক কোনো কথা শুনতে চাইলেন না, বললেন যে দেখো, ও যে এরকম চুপচাপ হয়ে বসে থাকে, ওর যে একটা সুন্দর একটা নম্র ভাব আছে, ও যে সুন্দর করে এত ভালোভাবে সবার সাথে কথা বলে, এই জিনিসগুলো এই জিনিসগুলো থেকে ও ভীষণ মানুষের স্নেহ এবং দয়া মায়া এই জিনিসগুলো পায়। মানুষ ভীষণ রকম ওকে সিম্পাথাইজ করে। তো এই জিনিসগুলো তো এই জিনিসগুলো আমি সহ্য করতে পারছি না, এবং ও যখন চলে যাবে, মানে রোজালিন যদি জঙ্গলে চলে যায়, তখন তুমি তো রাজ্যে একা থাকবে, সিলিয়াকে বলছেন। তাহলে তখন তুমি অনেক বেশি ইম্পর্টেন্স পাবে সবার কাছ থেকে, তোমাকে অনেক বেশি ব্রাইটার দেখাবে। রোজালিন্ড আশেপাশে থাকলে তুমি সেই গুরুত্বটা পাও না। এবং বলেন, আমি যে ডিসিশনটা নিয়ে নিয়েছি এটাকে আর পরিবর্তন করা যাবে না, তো অতএব রোজালিন্ডকে জঙ্গলে চলে যেতে হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। আর যেহেতু উনি রাজা, ওনার কথাই হচ্ছে শেষ কথা, উনি যে ডিসিশন নেবেন। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of her father. Before they set out, they decided to change their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. Rosalind thought that one could disguise herself as a male and since she was taller than Celia, she decided to dress as a country lad, and Celia could dress as country lash, and they would introduce themselves as brother and sister. Rosalind would call herself as Ganymede, and Celia would be called would be called Eliana. তা সিলিয়া যেহেতু দেখলো যে বাবার মত পরিবর্তন করতে পারবে না, তো সিলিয়াও বললো যে রোজালিন্ড যদি জঙ্গলে যায় তাহলে আমি ওর সাথে জঙ্গলে চলে যাব। তো ওরা জঙ্গলে যাওয়ার আগে নিজেদের যে সাজ পোশাক আছে, যে সুন্দর গয়নাগাটি আছে, সেইগুলো সব ছেড়ে ফেলে ওরা একটা ছদ্মবেশ ধরলো। ছদ্মবেশ ধরলো কারণ ওরা বুঝলো যে এরকম জঙ্গলের ভেতরে দুটো দুটো মেয়ে একসাথে যাবে, এবং সেখানে যদি দামি দামি জিনিস গয়নাগাটি পড়ে যায়, তাহলে সেইগুলো কিন্তু একটা সেফ হবে না, কারণ চুরি চামারি হতে পারে। রোজালিন থট দ্যাট ইট, আচ্ছা, তো ওরা দুজনে ছদ্মবেশ নিল। ছদ্মবেশ নিয়ে, যেহেতু রোজালিন্ড একটু লম্বা চওড়া ছিল, রোজালিন্ড ছেলে সাজলো। হ্যাঁ, একটা গ্রাম্য ছেলে সাজলো। আর সিলিয়াকে একটা একটা গ্রামের একটি মেয়ে সাজিয়ে দিল। ঠিক আছে, সাজিয়ে দিয়ে ওরা দুজনেই বেরিয়ে পড়লো। এবং ওরা ঠিক করলো যে ওরা একে অপরকে ভাই আর বোন বলে পরিচয় দেবে সবার কাছে। রোজালিন্ড নিজের নাম পরিবর্তন করে রাখলো গ্যানিমিড, আর সিলিয়া নাম রাখলো নিজের অ্যালিয়েনা। In this disguise, with money and their jewels, they set out on their journey to the forest of Arden, a long way from the Duke's kingdom. The Lady Rosalind, Ganymede, in accordance to her dress, put on an attitude to her sister, who left the luxury of the palace for their true love to each other. So they walked along, Rosalind showing a cheerful spirit as if he was the real Ganymede, the rustic and stout-hearted brother of the gentle village maiden Aliena. তো হাতে কিছু টাকা পয়সা নিয়ে এবং এই ছদ্মবেশ নিয়ে তারা বেরিয়ে পড়লো আর্ডেনের, মানে আর্ডেন জঙ্গলের উদ্দেশ্যে। তো যেহেতু রোজালিন্ড একটা ছেলের সাজ পোশাক ধারণ করেছে, তো ও নিজের অ্যাটিটিউড মানে ব্যবহারটাকে বা বডি ল্যাঙ্গুয়েজটাকে একটা ছেলের মতো করে করে নিল। ঠিক আছে, এবং
যেহেতু সিলিয়া আর রোজালিন্ড একে অপরকে ভীষণ রকম ভালোবাসতো, তাই কিন্তু সিলিয়াও কিন্তু সব রকম ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে রোজালিন্ডের সাথে বেরিয়ে পড়লো জঙ্গলের ভেতরে। তো হাঁটাহাঁটি চলছে। রোজালিন্ড একটা ভীষণ একটা চিয়ারফুল স্পিরিট নিয়ে হাঁটছে, একটা ভীষণ রকম একটা মজার আমেজ নিয়ে, আনন্দের একটা আমেজ নিয়ে হাঁটাহাঁটি করছে, এবং হাব ভাবটা এমন যে একটা ও যেন সত্যি সত্যিই ছেলে। এবং গ্যানিমিড হচ্ছে এমন একজন যে হয়তো একটা শক্ত সবল পুরুষ। সে ওই রকম একটা আহ, 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 গ্রাম্য একটা দেহাতি একটা শক্ত সবল একটা চেহারা নিয়ে আহ, ওরকম একটা মানে ওই রকম ভান করে ও রাস্তায় মানে ওই জঙ্গলের ভেতরে হাঁটাহাঁটি করছে, মানে হাঁটাহাঁটি করছে মানে হেঁটে যাচ্ছে। এবং আহ, আর অ্যালিয়েনা হচ্ছে ওর ছোট বোন। তো ওর মধ্যে একটা নম্র সব একটা নম্র শুভ্র ভাব সিলিয়া ওইটাকে ধরে রেখেছে যাতে কেউ সন্দেহ না করে। When they reached the forest of Arden, they did not get the inns or food for or the good accommodation that they had got till then. তো জঙ্গলের ভেতরে যখন ঢুকলো ওরা কোনো সরাইখানা পেলো না, বা কোনো ওই থাকার জায়গা পেলো না, বা খাবার দাবার কিছু পেলো না। গ্যানিমিড হু হ্যাড হিথরেটো বা হিথেরটো, হিথেরটো মানে হচ্ছে এখনো পর্যন্ত আর কি। Hitherto, cheered her sister, confessed that she could cry out of fatigue and hunger. তো গ্যানিমিড যে এতক্ষণ ধরে এখনো পর্যন্ত ভীষণ রকম একটা আনন্দের আমেজ নিয়ে একটা ভীষণ রকম এনকারেজিং একটা সাহসিকতা নিয়ে এতক্ষণ হেঁটে আসছিল, ও তারপরে সিলিয়াকে বললো যে দেখো আমি আর পারছি না, আমার ভীষণ রকম খিদে পেয়েছে আর আমি ভীষণ টায়ার্ড। ফ্যাটিগ মানে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত। When Aliena declared that she could not work, when Aliena declared, এবারে সিলিয়াও বলে উঠলো যে আমিও আর হাঁটতে পারছি না। Rosalind tried to find out where they could get rest and food, but they were certain that they were lost. তো রোজালিন্ড একটু খোঁজাখুঁজি করতে শুরু করলো যে কোথায় খাওয়া একটু পাওয়া যাবে এবং থাকা যাবে, কিন্তু রোজালিন্ড এটা বুঝতে পারলো যে ওরা হারিয়ে গেছে জঙ্গলের ভেতরে। Just then they met a countryman and asked him where they could get some food and a place to rest in exchange of money or gold. He said that he was the servant of a shepherd who was going to sell off his house, and so did, and so they did, and not have এটা IAVE হয়ে আছে, এটা have হবে, আই এর জায়গায় এইচ হবে, প্রিন্টিং মিস্টেক আছে একটা। not have much to entertain them, but if they wanted, they were welcome to their house. They followed the man and bought the house and the sheep, and also took the man to wait on them. Uh, thus, they, uh, thus, thus, they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers. তা যখনই রোজালিন্ড এরকম হাঁপিয়ে গেছে এবং ভাবছে কি করবে, কোথায় খাবার দাবার পাওয়া যাবে, সেই মুহূর্তে একটি ছেলেকেও দেখতে পায়, যাকে জিজ্ঞেস করে যে দেখো এরকম একটা থাকা এবং খাবার ব্যবস্থা যদি কোথাও এরকম থাকে বলো, তাহলে আমি টাকা পয়সার পরিবর্তে বা সোনাদানার পরিবর্তে সেখানে থাকবো এবং খাবো। তো ছেলেটি বললো যে দেখুন আমি বা একজনের সার্ভেন্ট, এবং যার বাড়িতে আমি কাজ করি তিনি এরকম গরু মানে ভেড়া এসব চড়িয়ে বেড়ান, তা তিনি অন্য কোথাও হয়তো চলে যাবেন আর কি। মানে অন্য কোথাও শিফট করবেন, তো ওনার বর্তমানের যে বাড়িটা সেটাকে উনি বিক্রি করতে চাইছেন। তো আপনারা যদি চান তো ওখানে গিয়ে থাকতে পারেন, রেস্ট নিতে পারেন, খাওয়া দাওয়াও করতে পারেন। খুব বিশেষ কোনো সুযোগ সুবিধা নেই বা খুব বিশেষ কোনো ফেসিলিটিস নেই, কিন্তু মোটামুটি আপনারা থেকে যেতে পারবেন। তো রোজালিন্ড রাজি হয়ে গেল, এবং রাজি হওয়ার পরে রোজালিন্ড বলল যে ঠিক আছে আমরা ওখানেই থাকবো এবং তুমি আমাদের সার্ভেন্ট হয়ে থাকতে পারো যদি চাও। তো ওরা গেল এবং ডিসাইড করলো যে ততদিন ওই বাড়িটাতে ওই কটেজটাতে থাকবে যতদিন না নিজের বাবাকে রোজালিন্ড খুঁজে পাচ্ছে, মানে যে জায়গাটাতে ওর বাবা বসবাস করছে জঙ্গলের ভেতরে সেই জায়গাটা যতক্ষণ না পাচ্ছে খুঁজে সেখানে বসবাস করবে, ওই ওই কটেজটাতে ওটা থাকবে। The two sisters settled in their new cottage life very comfortably and fancied themselves to be the shepherd and shepherdess. Yet sometimes Ganymede remembered the youth Orlando and thought that he was so far away from her, but it soon came to light that he was also in the forest of Arden following certain circumstances. তা ভালো কথা, তো রোজালিন্ডরা তো থাকছে একসাথে দুজনেই, আর নিজেদেরকে মনে করছে যেন ওরাই অ্যাজ ইফ ভেড়া এবং গরু চড়িয়ে বেড়াচ্ছে সারাদিন। হ্যাঁ, এইভাবেই নিজেরা নিজেরা খুব সুন্দরভাবে আহ জীবন যাপন করতে শুরু করলো, আর খুব কমফোর্টেবল ফিল করতো ওরা ভেতরে। ঠিক আছে, মানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু রোজালিন্ডের মাঝে মাঝে অরল্যান্ডোর কথা খুব মনে পড়তো, যে অরল্যান্ডো আমার থেকে অনেক দূরে আছে, যেহেতু অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছিল ততদিনে। এবং হঠাৎ করে খবর পায় যে অরল্যান্ডো কিন্তু আর্ডেন ফরেস্টেই কোথাও আছে, কারণ ওর জীবনে এমন কিছু ঘটেছে যার জন্য ও বাধ্য হয়েছে জঙ্গলে আসতে। কি হয়েছে সেটা আমরা দেখবো।
Orlando was the younger son of Sir Laurent de Boys, and when he died, he placed Orlando in the custody of his elder son, requesting requesting him to bring up his brother with proper care. Oliver, the elder brother, however, did not keep the request of his father and likewise did not educate Orlando in the school. Orlando, even without the care and help of his brother, grew up to be a fine man, and Oliver hated him more for that. He was the one who had arranged for the fight, as he wanted to get rid of his younger brother. But as fate would have it, Orlando would won the wrestling match. Nevertheless, he was sad at the disposition of his brother, and being friendless, he wished not to live. তো অরল্যান্ডোর ব্যাপারে এখানে বলেছে অরল্যান্ডো হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েসের ছোট ছেলে, এবং উনি যখন মারা যান আহ, স্যার রোল্যান্ড ডি বয়েস কি করেন যে অরল্যান্ডোর যে বড় ভাই অলিভার তার মানে তার কেয়ারে তার কাছে অরল্যান্ডোকে রেখে যায় এবং বলেন যে তুই অরল্যান্ডোর পড়াশুনোর এবং ওকে মানুষ করবার দায়ভারটা নিস। তো ভালো কথা, তখন অলিভার বলে হ্যাঁ ঠিক আছে আমি রাখবো। কিন্তু যেই মুহূর্তে স্যার রোল্যান্ড ডি বয়েস মারা গেলেন, অলিভার বাবার কোনো কথাই রাখলো না এবং অরল্যান্ডোকে পড়াশোনাও শেখালো না, কিচ্ছু করালো না। কিন্তু অরল্যান্ডো নিজেই কারোর সাহায্য ছাড়াই পড়াশোনা শিখলো এবং অ্যাট দ্য সেম টাইম একটা ভালো মানুষ তৈরি হয়ে উঠলো। অলিভার এটা সহ্য করতে পারলো না। অলিভার দেখলো যে আমি তো সাহায্য করলাম না, তা সত্ত্বেও এরকম একটা ফাইন জেন্টলম্যান তৈরি হয়ে উঠলো, তাহলে ঠিক আছে। ওই হিংসা এবং হিংসে থেকে ও কি করেছিল, ওই যে প্রথমে আমরা একটা রেসলিং ম্যাচের কথা পড়েছিলাম যেখানে অরল্যান্ডোর সাথে মারপিট হয়েছিল, মানে অরল্যান্ডো যেখানে রেসলিং করেছিল, মল্লযুদ্ধ করেছিল, ওই ম্যাচটা কিন্তু অলিভারই অ্যারেঞ্জ করে। কারণ ও ভেবেছিল যে অরল্যান্ডো তো মারপিট করতে জানে না, তাহলে ম্যাচটায় হয়তো হেরে যেতে পারে বা মরেও যেতে পারে, তাহলে আমার ঘাড় থেকেও নেমে যাবে। এটা হচ্ছে অলিভারের মোদ্দা বক্তব্য ছিল। কিন্তু অরল্যান্ডোর ভাগ্য ভালো ছিল, ও জিতে আসে। তো আহ, জিতে আসবার পরেও অরল্যান্ডোর মনটা খুব খারাপ থাকতো, কারণ ও ভাবতো মানে এই অলিভারের ব্যবহারে ও ভীষণ দুঃখ পেত। একটা ডিসপোজিশন মানে হচ্ছে ব্যবহার, ঠিক আছে, তখন স্বভাব। যে যে আমি কি ভুল করেছি, অনলাইনে ভাবে যে আমি কি ভুল করেছি যে অলিভার আমাকে পছন্দ করে না। তো যেহেতু ওর কোনো বন্ধু বান্ধব ছিল না, অলিভার মনে করতো এরকম জীবন না রাখাই ভালো, আমার মরে যাওয়াই উচিত। When Oliver heard of the victory news of his younger brother Orlando, his jealousy knew no bounds. He vowed to burn his brother alive in his chamber while he slept. This was overheard by one of the old servants of Sir Roland, and he at once set out to warn Orlando for his impending danger. তো অলিভার যে মুহূর্তে খবর পেল যে অরল্যান্ডো জিতে এসছে ম্যাচটা, ওর মানে হিংসের কোনো সীমানা থাকলো না। ও ভাবলো, ও মনে মনে ভাবলো যে অরল্যান্ডো যখন নিজের বেডরুমে ঘুমাবে, চেম্বার মানে হচ্ছে নিজের রুম আর কি, যখন নিজের রুমে ঘুমাবে ও তখন পুরো রুমটাতে আগুন ধরিয়ে দেবে এবং অরল্যান্ডোকে জ্যান্ত মেরে ফেলবে। হি হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো অ্যাজ হি আচ্ছা, তো এই প্ল্যানটা আবার স্যার রোল্যান্ড ডি বয়েসের একজন পুরনো ভৃত্য জানতে পেরে যায়, এবং এই পুরনো ভৃত্যটি অরল্যান্ডোকে ভীষণ রকম ভাবে ভালোবাসতো এবং এবং তৎক্ষণাৎ ছুটলো অরল্যান্ডোকে খবরটা দেবে বলে। কারণ ওর তো ইম্পেন্ডিং ডেঞ্জার একটা আছে, ইম্পেন্ডিং ডেঞ্জার মানে আসন্ন বিপদ। তো এই বিপদটা তো আসতে চলেছে, তো ও মনে করলো অরল্যান্ডোকে আমার আগে থেকে খবর দেওয়া উচিত। হি হ্যাড আ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো অ্যাজ হি ভেরি মাচ রিসেম্বলড হিজ ফাদার। Hence, as soon as he saw Orlando, he broke into passionate exclamations. "Oh, my gentle master, my sweet master! Oh, your memory of Sir Old Roland! Why are you virtuous? Why are you gentle, strong, and valiant? And why would you be so fond to overcome the famous wrestler? Your praise is come too swiftly home before you." তো এই পুরনো যে ভৃত্যটি সে অরল্যান্ডোকে খুঁজতে লাগলো, এবং যে মুহূর্তে অরল্যান্ডো দেখা পেলো, সঙ্গে সঙ্গে অরল্যান্ডোকে বলে উঠলো। এবং অরল্যান্ডোর প্রতি ওর একটা আলাদা ভালোবাসা ছিল, তার কারণ অরল্যান্ডো নিজের বাবার মতো অনেকটা ছিল, মানে নিজের বাবার মতো চেহারায় বা স্বভাবে অনেকটা বাবার সাথে মিল ছিল। এই পুরনো ভৃত্যটি অরল্যান্ডোকে দেখতে পেয়েই বলল যে 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 আপনি এত ভালো কেন, হ্যাঁ, আপনি এত জেন্টল কেন, আপনি এত সোবার কেন, মানে আপনার ব্যবহার, আপনার স্বভাব চরিত্র, আপনার মানসিকতা সবটাই স্যার রোল্যান্ডি বয়েজের কথা মনে করিয়ে দেয়। হ্যাঁ, এবং আপনি কেন শুধু শুধু এই রেসলিং ম্যাচটা
পার্টিসিপেট করতে গেলেন, অংশগ্রহণ করতে গেলেন, আপনার তো কিছু হয়ে যেতেও পারতো। এবং আপনি যে এই জিতে এসেছেন না, এই জিতে আসার খুশিটা বা এই আনন্দটাই আপনার বিপদকে ডেকে এনেছে আরো। তখন অরল্যান্ডো বলছে, যখন অরল্যান্ডো কিছু বুঝতে পারছে না, অরল্যান্ডো could not comprehend what the matter was, and the servant explained to him the reason of his concern, stating the plan of his brother to burn him in his own chamber. তো তখন অরল্যান্ডো তো কিছুই বুঝতে পারছে না, কিন্তু এই পুরনো ভৃত্যটি ওকে পুরো বুঝিয়ে বললো যে এরকম এরকম একটা ষড়যন্ত্র চলছে এবং আপনাকে কিন্তু পুড়িয়ে মারবার একটা ষড়যন্ত্র আপনার ভাই করেছে। অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেম, তো এই পুরনো ভৃত্যটির নাম হচ্ছে অ্যাডাম। আচ্ছা, বানানগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের একটু চোখে নজরে রাখতে হবে, ঠিক আছে? বানানগুলো কিন্তু আম, ভীষণ রকম ইম্পর্টেন্ট, খুব একটা এদিক ওদিক করলে কিন্তু চলবে না, বানানগুলো একটু দেখে নিও তোমরা। আহ, আচ্ছা, ভালো কথা। তো অরল্যান্ডো তো কিছুই বুঝতে পারছে না কি বলছিল, তারপর অরল্যান্ডোকে বুঝিয়ে বলল অ্যাডাম, অ্যাডাম যে দেখুন এরকম এরকম প্ল্যান হয়েছে আপনার এগেনস্টে এবং আপনাকে কিন্তু যেরকম ভাবে হোক এখান থেকে বেঁচে পালাতে হবে। তো ভালো কথা। তো বলা হলো, মানে ওকে ওয়ার্ন করলো, অ্যাডাম ওকে বুঝিয়ে বললো যে দেখুন এরকম ভাবে তো চলতে পারে না, আপনি এখান থেকে চলে যান। এক মিনিট। হ্যাঁ। আহ, আচ্ছা, অরল্যান্ডো পূর্ণ, আচ্ছা, তারপরে দেখো এখানটায় বলছে যে অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেম অ্যাডভাইস অরল্যান্ডো টু ফ্লি দ্য প্লেস, ওকে পালিয়ে যেতে বললো এখান থেকে, মানে অরল্যান্ডোকে বলে যে আপনি এখান থেকে পালিয়ে যান। অ্যান্ড হি, নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভ ফর দ্য ফিউচার ইউজ। তো অরল্যান্ডো, অ্যাডাম জানতো যে অরল্যান্ডোর কাছে একটা টাকাও নেই, তো অ্যাডাম নিজে যেটুকু টাকা জমিয়েছিল, সঞ্চয় করেছিল, সেই টাকাটুকু অরল্যান্ডোর হাতে তুলে দিল, saying that he gave the gold amounting to 500 crowns to Orlando, যে 500 মানে মানে 500 টাকা অরল্যান্ডোর হাতে তুলে দিল, and requested Orlando to allow him to be his servant and promised that though he looked old he would take good care of Orlando and work for him। তো অরল্যান্ডোকে অ্যাডাম বললো যে দেখো আমি যতই বুড়ো দেখতে হই না কেন, আমি তোমার খেয়াল রাখতে পারবো, আর আমাকে তোমার সার্ভেন্ট মানে হিসেবে তুমি গ্রহণ করো, মানে আমাকে তোমার ভৃত্য হিসেবে তুমি গ্রহণ করো। So Orlando was very pleased and grateful at the faithfulness of Adam, whom he addressed as good old man, and at once they set out with the promise that he would find some work before they had spent the savings that Adam had given him. The two, master and the servant, traveled long till they reached the forest of Arden, and they were also as tired and hungry as the two sisters had been. They tried in vain to find a shelter and food, and at last, when Adam could not go further, Orlando carried him in his arms to the shelter of a tree and cheered him, saying, "Good old man, rest your weary limbs here a while, and do not talk of dying." তো অরল্যান্ডো আর অ্যাডাম বেরিয়ে পড়লো জঙ্গলের উদ্দেশ্যে। তো জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়বার পর অরল্যান্ডো অ্যাডামকে কথা দিল যে এই যে টাকাটা অরল্যান্ডোর হাতে অ্যাডাম তুলে দিয়েছে, এই টাকাটা শেষ হওয়ার আগেই অরল্যান্ডো কোনো একটা কাজ খুঁজে নেবে, এবং অ্যাট দ্য সেম টাইম ওরা কোনো রকমে জীবনযাপনটাকে মানে জীবনযাপন করবে। তো ভালো কথা, এরা তো জঙ্গলে পৌঁছলো ঠিকই, কিন্তু সিলিয়া আর রোজালিন্ডের মতনও এদেরও একই অবস্থা হলো, এরা চলতে চলতে ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়লো, পেটে খাবার নেই। তো মানে তখন ওরা আর পেরে উঠছে না, এবং অরল্যান্ডো, যেহেতু অরল্যান্ডো ভীষণ রকম খুশি হয়েছিল অ্যাডামের এই ফেথফুলনেস দেখে, মানে এই সহৃদয় মনোভাব দেখে, এবং অ্যাডামকে বললো যে তুমি, অ্যাডামকে একটা মানে অ্যাডামকে বললো যে ইউ আর আ মানে গুড ওল্ড ম্যান, তুমি তোমার বয়স হয়ে গেলেও কি হবে, তুমি একটা ভীষণ ভালো মানুষ। এবং অ্যাডাম যখন আর চলতে পারছে না জঙ্গলে, পেটের খিদেতে এবং ক্লান্ত হয়ে পড়েছে, তখন অরল্যান্ডো কি করলো, অ্যাডামকে নিজের কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো এবং একটা গাছের তলায় অ্যাডামকে বসালো, বসিয়ে বললো যে তুমি একটু রেস্ট নাও, আর মরে যাওয়ার কথা বারবার বলো না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড and by chance came upon the company of the duke and his friends। তো যে ডিউককে বের করে দেওয়া হয়েছিল রাজ্য থেকে প্রথমে যার কথা আমরা পড়েছিলাম, তাকে খুঁজে পেল অরল্যান্ডো। When Orlando reached there, it was dinner time. The duke had sat down for dinner. Orlando, finding food, drew his sword and to grab the food from the duke and his men. He charged them not to touch a morsel. The duke was kind and asked him the reason of his rude behavior. He wanted to know if it was due to hunger or did he despise the courtesy known to civil men. Orlando replied that he was dying of hunger. He had thought that in the wild forest he had to put up such a behavior in order to get food. The Duke spoke to him kindly and asked him to sit down for dinner. Orlando then spoke of Adam
and declared that though he was hungry, he would not touch food unless Adam was fed. The Duke told him to bring his friend and said that they would wait for him. Orlando went quickly, brought the old man, and then both of them, along with the Duke, had food to their satisfaction. Adam, on having the food, regained his lost strength. After dinner, the Duke asked Orlando about him, and when he came to know that Orlando was his friend's son, he took Orlando and Adam under his care. তো অরল্যান্ডো খোঁজাখুঁজি করতে লাগলো খাবারের জন্য এবং ওই ডিউককে খুঁজে পেল, যে ডিউক জঙ্গলে আছে। এবং যখন ডিউককে খুঁজে পেল তখন অলরেডি ইট ওয়াজ দ্য টাইম ফর ডিনার। তখন দেখছে যে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে এবং ডিউক তার প্রজাদের সাথে খেতে বসেছে। তো সঙ্গে সঙ্গে অরল্যান্ডো কি করলো, যে তরোয়ালটা বার করে ওদেরকে চার ডিউক আর ডিউকের যে প্রজারা ছিল তাদেরকে তাদের কাছে তেড়ে গেল, গিয়ে বললো যে আপনাদের একটা দানাও এখান থেকে ছোবেন না, এই খাবারটা আমি নেবো। তো ডিউক ভীষণ ভদ্রভাবে এবং কাইন্ডলি, উইথ আ ভেরি কাইন্ড হার্ট, নম্রভাবে ভদ্রভাবে জিজ্ঞেস করলো যে এরকম ব্যবহারের কারণ কি, যে তুমি কি খিদের মানে খিদের পেটে মানে পেটের যে খিদেটা সেইটা থেকে এরকম একটা ব্যবহার করছো, নাকি তুমি মানে মানে ভদ্র সমাজে যে ব্যবহারটা করা হয় সেই ব্যবহারটা সেই আচার আচরণটা তোমার পছন্দ নয়। তা অরল্যান্ডো বললো যে না, সেরকম কোনো ব্যাপার না, আমার পেটে ভীষণ রকম খিদে আছে, আমি সেই থেকেই এবং পেটের খিদের জ্বালার থেকে এরকম একটা আচার আচরণ করছি, আর আমার মনে হলো যে জঙ্গলে খাবার আদায় করতে গেলে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজটাই প্রয়োজন। তো ডিউক ভীষণ ভদ্রভাবে বললো যে না, কোনো ব্যাপার না, তুমি আমাদের সাথে খেতে বসতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অরল্যান্ডো বললো যে না, আমার আরেক বন্ধু আছে যার নাম অ্যাডাম, সে যতক্ষণ না খাচ্ছে আমি কিছু খাবো না। তো ডিউক বললো যে ঠিক আছে, তুমি তোমার বন্ধুকে ডেকে আনো, এবং তোমরা একসাথে আমাদের সাথে খাবার খাও, অসুবিধা নেই। তো খাবার দাবার খাওয়া হলো। অ্যাডামও যে শক্তিটা হারিয়ে ফেলেছিল, খাওয়া দাবার খেয়ে দিয়ে অনেকটা রিগেন করলো শক্তিটা, শক্তি সঞ্চয় করলো আর কি। তারপরে অরল্যান্ডো যখন নিজের পরিচয় দিল একে ডিউককে, যে আমি রোল্যান্ড ডি বয়েজের ছেলে, ডিউক ভীষণ খুশি হলো এবং ডিউক অ্যাডাম আর অরল্যান্ডোকে নিজের কাছেই রেখে দিল। After a few days while roaming in the forest, Ganymede and Aliena were surprised to see Rosalind's name carved on the bark of the trees and love sonnets, all addressed to Rosalind, attached to them. When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, they met Orlando and could easily recognize him as he was wearing the chain given earlier by Rosalind around his neck. But Orlando could not recognize them because of their disguise. He discovered a likeness, but there was a disposition in fair Rosalind which was missing in the youth. Rosalind, on the other hand, teased him, saying that she was in search of a certain youth who had spoiled the bark of the trees by writing the name of his lady love and attaching love points to the effect. And she declared that if she found the lover, she would have given him some advice. তো ভালো কথা। তো এরকম ভাবেই জীবনযাপন চলছে, কিন্তু হঠাৎ করে একদিন যখন রোজালিন্ড আর অ্যালিয়েনা, সরি রোজালিন্ড আর সিলিয়া, মানে যারা গ্যানিমিড আর অ্যালিয়েনার ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে, ওরা দুজন একদম খেয়াল করলো যে রোজালিন্ডের নাম গাছের গাছের যে শাখা, সেই শাখা প্রশাখায় লেখা আছে। হ্যাঁ, রোজালিন্ডের নাম লেখা আছে এবং অনেকগুলো প্রেমের কবিতাও সেই গাছে খোদাই করা। তো ওরা তো ভাবতে লাগলো যে কে করেছে এই কাজটি। তো হঠাৎ করে ওরা অরল্যান্ডোকে দেখতে পেলো এবং অরল্যান্ডোকে চিনতে পারলো, কারণ রোজালিন্ড যে গলার চেনটা অরল্যান্ডোকে দিয়েছিল সেটা অরল্যান্ডো তখনও পড়েছিল। তো এবং অরল্যান্ডো রোজালিন্ড মানে গ্যানিমিডের ভেতরে একটা আভাস পেল রোজালিন্ডের, কিন্তু ওই সামহাউ অর দি আদার রোজালিন্ডের মতো ব্যবহার গ্যানিমিডের নয়। তো ঠিক চিনতে পারলো না। রোজালিন্ড ওকে জিজ্ঞেস করলো যে রোজালিন্ড বলল যে যে আমি যদি রোজালিন্ড অরল্যান্ডোকে বললো যে আমি যদি খুঁজে পাই এই কাজটা কে করেছে, এরকম গাছে কে নাম আমার মানে রোজালিন্ডের নাম লিখে রেখেছে এবং এরকম কবিতা টবিতা লিখে রেখেছে, তাকে যদি আমি হাতের কাছে পেতাম তাহলে কয়েকটা আমি ভালো বুদ্ধি দিতাম। অরল্যান্ডো বলল যে আমি কাজটা করেছি। অরল্যান্ডো told them that it was he who had done all these things and requested Rosalind to give some advice. Rosalind asked him to come to their cottage to play a game in which Rosalind, in her male attire, would feign to be his lady love with all sorts of feminine pranks and whims, and Orlando would woo her as a genuine lover. When he would experience the whimsicality of the young lady loves, he would be ashamed of his love for her and thus be cured of love. So, as fixed, every day Orlando come over to the cottage and wooed Ganymede as Rosalind, but it did not seem that Rosalind made any progress in curing Orlando of his love for Rosalind. Rather, she felt highly satisfied and amused to know how truly Orlando loved her. তো রোজালিন্ড বলল তো রোজালিন্ড গ্যানিমিডের বেশভূষতেই অরল্যান্ডোকে বলল যে
যে যেহেতু তুমি এসব কাজ কারবার করেছো, তুমি এক কাজ করো, তুমি আমাদের কটেজে এসো, তোমাকে আমি কিছু অ্যাডভাইস দেবো। অ্যাডভাইসটা কিরকম ভাবে দেবে, যে একটা খেলা আমরা খেলবো। সেই খেলাটা কিরকম হবে? খেলাটা এরকম হবে যে রোজালিন গ্যানিমিডের বেশভূষতি, কারণ এক তো রোজালিন, গ্যানিমিডি যে রোজালিন সে তো অরল্যান্ডো বুঝতে পারেনি। তো গ্যানিমিডকে রোজালিন বললো যে তুমি এসো আমাদের কটেজে, আমি তোমাকে কয়েকটা জিনিস শিখিয়ে দেবো। তো যেহেতু রোজালিন গ্যানিমিডের আহ, আহ, ছদ্মবেশী আছে এবং অরল্যান্ডো চিনতে পারেনি, রোজালিন খুব মজা পাচ্ছিল বিষয়টাতে। এবং যখন অরল্যান্ডো গেল ওদের কটেজে, রোজালিন বলল যে দেখো, আমি তো একটা ছেলে, কারণ ও তো নিজেকে ছেলে হিসেবেই পরিচয় দিচ্ছে। তুমি আমাকে তুমি আমাকে প্রপোজ করো, তুমি আমাকে একটা প্রপোজাল দাও তোমার, তুমি যে তুমি যে রোজালিনকে ভালোবাসো, তুমি ভাবো আমি হচ্ছে রোজালিন, এবং তুমি আমাকে চেষ্টা করো আমাকে প্রেমের প্রস্তাবটা দেওয়ার। এবং তুমি যখন, এবং মেয়েদের তো অনেক রকম বাহানা থাকে, অনেক রকম ন্যাকামো থাকে, সেই ন্যাকামো আর বাহানাগুলো তুমি যখন বুঝতে পারবে যে একটা মেয়ের মধ্যে আছে, ততক্ষণে তোমার এই ভালোবাসার যে ভূতটা মাথায় চেপেছে সেটা তোমার মধ্যে থেকে বেরিয়ে যাবে। কিন্তু উল্টোটাই হলো। না তো ওর ভালোবাসা পালিয়ে গেল, না ও নিজের মানে ভালোবাসা থেকে বিচ্যুত হলো, বরং রোজালিন্ড এটাই বুঝতে পারলো যে যে অরল্যান্ডো কিন্তু রোজালিন্ডকে সত্যি সত্যি ভালোবাসে। ঠিক আছে, ওর হুইমসিক্যালিটি এবং উইমস অ্যান্ড প্র্যাঙ্কস, এইসব যে সব এই যে বাহানা, তারপরে এই যে উম, মেয়েদের মধ্যে যে একটা 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 টিপিক্যাল একটা একটা নম্রতা থাকে, এবং সেই নম্রতা থেকে অনেক সময় মেয়েরা যে ভীষণ ভাবে প্যাম্পার্ড হতে পছন্দ করে, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি অরল্যান্ডো খুব ভালোভাবে একসেপ্ট করলো। তখন রোজালিন বুঝতে পারলো যে অরল্যান্ডো কিন্তু সত্যি সত্যি রোজালিনকে ভালোবাসে। The days passed pleasantly in this manner. Aliena, seeing Ganymede happy, did not remind her that the real reason for her coming to the forest was to find her father. Though by that time, from Orlando, they had already got the location of the place where her father, the banished duke, was residing. However, one day Ganymede met her father but did not disclose him her true identity. When asked about it, she said that she came of a good lineage, as he did. Never did the duke suspect that she was his own daughter and had a royal lineage. তা এরকম দিনগুলো এরকম ভাবেই অতিবাহিত হতে থাকলো। অ্যালিয়েনা মানে সিলিয়া দেখলো গ্যানিমিড ভীষণ খুশি, মানে রোজালিন ভীষণ খুশি। আর সিলিয়া একবারের জন্য মনে করার জন্য মানে রোজালিনকে যে ওদের আসল কারণটা কি ছিল জঙ্গলে আসবার, কিন্তু ততদিনে ওরা অরল্যান্ডোর কাছ থেকে এই যে মানে এই ব্যানিশড ডিউক, মানে যে রাজাকে বের করে দেওয়া হয়েছিল, সেই রাজার এক্সাক্ট লোকেশনটা, সেই রাজা এক্স্যাক্টলি জঙ্গলের কোথায় আছে, সেই খবরটা ওরা ততদিনে অরল্যান্ডো থেকে পেয়ে গেছে। তো রোজালিন্ড আর সিলিয়া গ্যানিমিড আর এরকম এলিয়েনার এতেই ছদ্মবেশী গেল এই ডিউকের সাথে দেখা করতে। এবং ডিউক একবারের জন্য গ্যানিমিডকে নিজের মেয়ে হিসেবে চিনতে পারলো না, রোজালিন্ড হিসেবে চিনতে পারলো না। যখন জিজ্ঞেস করা হলো যে তোমরা কোথা থেকে এসছো, কাদের মানে তোমাদের পরিচয় কি, তখন খালি রোজালিন্ড বললো যে আমরাও একটা ভালো পরিবার থেকে, একটা ভালো বংশ থেকে আমরাও এসেছি, মানে আমরা বিলং করি, আমরা ভালো বংশে দিয়ে আমরা আহ মানে বংশধর আর কি। So one morning, when Orlando was going to visit Ganymede, he saw a man lying asleep on the ground and a snake. uh, One morning, when Orlando was going to visit Ganymede, he saw a man lying asleep on the ground, and a snake twisted round his neck. As he approached, the snake glided away from the man. Then, as Orlando went closer, he perceived a lioness in the bush, waiting for its prey to awake, because lions do not attack the dead. When Orlando looked at the face of the man, he saw the man was his own brother, Oliver, who had tried to get rid of him. He was about to go, but brotherly affection prevented him to leave his brother in that danger. He fought the lioness and saved. আর এক পাতা বাকি আছে। হ্যাঁ হ্যাঁ। He perceived, so when Orlando looked at the face of the man, he saw the man was his own brother, Oliver, who had tried to get rid of him. He was about to go, but brotherly affection prevented him to leave his brother in the danger. He fought the lioness and saved the life of his brother. Thus, he saved the life of his brother from the venomous snake and dangerous lioness. But before he could save his life, the lioness had torn one of his arms
উইথ হার শার্প ক্লজ। তো অরল্যান্ডো একদিন এরকম গ্যানিমিরের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় দেখলো যে একজন একটা মানুষ এরকম শুয়ে আছে এবং ওর গলায় এরকম একটা সাপ জড়িয়ে আছে। তো যে মুহূর্তে অরল্যান্ডো কাছে গেল, অরল্যান্ডো যে মুহূর্তে কাছে গেল সাপটা সরে চলে গেল। কিন্তু পেছনে একটা এর ভেতরে ছোট্ট একটা ঝোপঝাড়ের ভেতরে একটা সিংহী অপেক্ষা করছিল, কারণ সিংহীরা সচরাচর কোনো মরা শিকারের উপরে অ্যাটাক করে না। তো যেই মুহূর্তে সাপটা চলে গেল, সিংহীটা বেরিয়ে এলো। অরল্যান্ডো একটু কাছে গিয়ে দেখলো যে যে মানুষটা শুয়েছিল সে হচ্ছে ওর নিজের ভাই অলিভার। তো রাগে আর ঘেন্নায় নিজে চলে যেতে মানে ভাবছিল যে চলেই যাবে ভাইকে ছেড়ে দিয়ে, কিন্তু ওই যে যে নিজের ভাইকে তো ভীষণ রকম ভালোবাসতো অরল্যান্ডো, তো যেতে পারলো না এবং ওই সিংহীর সাথে লড়াই করলো, লড়াই করে নিজের ভাইকে বাঁচায়। কিন্তু ওইটা করতে গিয়ে মানে ওই লড়াই করতে গিয়ে সিংহীরা কি করলো, ভীষণ রকম ভাবে আহত করলো অরল্যান্ডোকে। While Orlando was engaged in the fight, his brother awoke and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. He was full of remorse, and after Orlando had killed the lioness, Oliver begged his mercy. Orlando, seeing his brother repenting his deeds, readily forgave him and took him in his arms. But as the wound made him weak, Orlando asked Oliver to give the message to Ganymede that he would not be able to visit her that day. Oliver went to their cottage and narrated to them the whole story. Moreover, he confessed his own misdeeds and also spoke of their reconciliation. তো অরল্যান্ডো যখন মারপিট করছে এই সিংহীটার সাথে, তখন অলিভারের জ্ঞান এসছে এবং অলিভার খুব লজ্জিত হলো এটা ভেবে যে যে ভাইকেও এতদিন ধরে ভীষণ রকম শোষণ করেছে, ভীষণ রকম খারাপ ব্যবহার করেছে, সেই ভাইটিও আজকে ওর জীবন বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিল, মানে অলমোস্ট প্রাণ দিয়ে দিচ্ছে। তো অলিভার নিজের ভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইলো এবং অরল্যান্ডো দেখলো যে হ্যাঁ সত্যি ওর ভাই ভীষণ রকম অনুতপ্ত। তো নিজের ভাইকে ক্ষমা করলে এবং অরল্যান্ডো বললো যে আমার একটা কাজ করে দাও, তুমি আজকে গ্যানিমিডদের কটেজে গিয়ে বলো ও আজকে আসতে পারবে না। তো ভালো কথা। অলিভার ওদের কটেজে গিয়ে পুরো গল্পটা বললো এবং এটাও স্বীকার করলো যে কি কি অত্যাচার ভাইয়ের উপরে করেছে এবং ও চাইছে একটা পুনর্মিলন ঘটুক নিজের ভাইয়ের সাথে। The sincere sorrow of Oliver was so overwhelming that Eliana at once fell in love with him. Oliver, on the other hand, saw how she pitied him for his distress over his misdeeds, and he also at the same time fell in love. In the meantime, when Oliver and Eliana were exchanging hearts, Ganymede, on hearing about Orlando's wounds, fainted. When she recovered, she tried to convince Oliver that she had feigned the swoon, as Rosalind would have done had she heard about the wounds of Orlando. But Oliver was not convinced, as he perceived how plain Ganymede had been, and said, "Well, if you did counterfeit, take a good heart and counterfeit to be a man." Ganymede replied that it was exactly what she was doing, and she should have been a woman instead of being a man. তা ভালো কথা। তো অরল্যান্ডো তো অলিভার গিয়ে এরকম ভাবে সবটা খুলে বলবার পর অ্যালিয়েনা আর গ্যানিমিডকে মানে সিলিয়া আর রোজালিন্ডকে বলবার পর সিলিয়া ভীষণ রকম ভাবে ভালোবেসে ফেললো অলিভারকে, কারণ ওর ওই অনুতপ্ত ভাব দেখে এবং ওর এই অনেস্টি দেখে। এবং আহ, বলল এবং অলিভার বলল যে ও যে ভুলগুলো নিজের ভাইয়ের সাথে করেছে সেগুলো ভীষণ অনুচিত কাজ করেছিল, সেগুলো হয়তো ওর করা উচিত হয়নি। গ্যানিমিড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোস উন্ডস ফেন্টেড। তো গ্যানিমিড মানে আমাদের রোজালিন্ড যখন শুনলো যে অরল্যান্ডো এরকম আহত হয়েছে, অলমোস্ট অজ্ঞানই হয়ে গেল। কিন্তু যখন ওর জ্ঞান ফিরলো, ও অলিভারকে বললো যে না সেরকম কিছুই না, ও তো রোজালিন্ডের মতো ভান করছিল। তো রোজালিন্ড যদি এখানে সত্যি সত্যি থাকতো তাহলে ও কিন্তু অজ্ঞান হয়ে যেত, কিন্তু অলিভার বুঝলো যে রোজালিন্ড এটা সত্যি মানে গ্যানিমিড সত্যি কথা বলছে না, কারণ গ্যানিমিডের মানে রোজালিন্ডের মুখ কিন্তু সাদা হয়ে গেছে, একদম রক্ত শূন্য হয়ে গেছে। এবং বলল যে দেখো তুমি যদি সত্যি তাই করো, তোমার উচিত যে তুমি একটা ব্রেভ হার্ট নিয়ে, তুমি খুব সাহসিকতা নিয়ে এই পুরো বিষয়টাকে অ্যাকসেপ্ট করো যে অরল্যান্ডো এরকম যে আহত হয়েছে, অরল্যান্ডো এখন ভালো আছে, অ্যান্ড ট্রাই টু বি আ গুড হার্টেড ম্যান, মানে তুমি সাহসী একটা সাহসিকতা পুরুষের পরিচয় দাও। তো তখন গ্যানিমিড বলল যে ও কিন্তু এক্স্যাক্টলি একটা পুরুষের ভানই করে আসছিল এতদিন, ওটা হয়তো না করে ওর হয়তো একটা সাহসী মহিলার চরিত্রই করা উচিত ছিল, কারণ যেহেতু রোজালিন নিজে একজন মহিলা, একজন নারী, ও তো একটা পুরুষের অভিনয় করছে, তো সেইটা না করে বরং ভালো হতো যদি ও একজন নারীর অভিনয় করতো।
Oliver returned after a long time and told his brother of the swooning of Ganymede and also for his love towards the shepherdess. মানে অ্যালিয়েনার প্রতি যে ও ভালোবাসা জন্মেছে অলিভারের সেটাও অরল্যান্ডোকে গিয়ে বললো. He spoke in such a manner as if he had already decided upon his marriage to Aliena. তো অলিভার অলমোস্ট এমন ভাবে কথা বললো যে as if ও ডিসাইড করেই ফেলেছে যে অ্যালিয়েনাকেও বিয়ে করবে. He also said that he would stay there in the forest to be a shepherd. As regards his state, he would give the same to Orlando as well as his home. তো অলিভার বললো যে আমি ডিসাইড করেছি আমি এরকম জঙ্গলেই থাকবো অ্যালিয়েনের সাথে এবং তোকে আমি আমার পুরো রাজত্বটা দিয়ে দিতে চাই. Orlando suggested that Oliver and Helena should get married the next day and he would invite the Duke to their marriage. He also advised that his brother Yeah, he also advised his brother to be quick to consult the same with Aliena. When Oliver went to Aliena, Ganymede came to Orlando to inquire about his health. তো অরল্যান্ডো বললো যে দেখ তুই তো এরকম বিয়ে করতে চাইছিস তো তুই কালকের ভেতরে বিয়ে কর, আমি জঙ্গলে একজন ডিউক আছে আমি ওনাকে আমন্ত্রণ জানাতে চাই. আর এইটা বলে অরল্যান্ডো গ্যানিমিড অলিভার গেল অ্যালিয়েনার কাছে আর গ্যানিমিড অরল্যান্ডোর কাছে এলো ওর শরীর কেমন আছে জানবার জন্য. অরল্যান্ডো and Ganymede talked of how Oliver and Aliena loved each other and from their first sight, and Orlando informed that his brother had gone to her to ask for her hand. They would get married the next day if Aliena was willing. He wished he could be also married on the same day to his fair Rosalind. Ganymede liked the proposal and said that if Orlando really loved Rosalind, he should have his wishes fulfilled. She said that she would try to bring Rosalind the next day by a special magical power which she had learned from her uncle. When Ganymede said, "Put on your best clothes and beat the Duke and your friends to your wedding. For if you desire to be married tomorrow to Rosalind, she shall be here." The fond lover could not believe his ears. তো রোজালিন্ড মানে গ্যানিমিড তো গেল অরল্যান্ডোর সাথে দেখা করতে এবং ওরা আলোচনা করতে লাগলো যে অলিভার আর অ্যালিয়েনা কিরকম একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং তো ওরা বিয়ে করতে চলেছে. এবং অরল্যান্ডো বলে ওঠে যে আমিও ভাবছিলাম মানে মন প্রাণ থেকে আমিও প্রার্থনা করছিলাম যদি কালকে রোজালিন্ড এখানে আসতো তাহলে আমরা দুই ভাই একসাথে বিয়ে করতাম. তো গ্যানিমিডের প্ল্যানটা খুব ভালো লাগলো. গ্যানিমিড বললো যে তুমি এক কাজ করো, তুমি কালকে তোমার সব থেকে যে ভালো পোশাক আছে সেটা পরে এসো এবং আমি কালকে একটা ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে রোজালিনকে এখানে নিয়ে আসবো এবং এই ম্যাজিক্যাল পাওয়ারটা আমি আমার কোনো এক আঙ্কেলের কাছ থেকে শিখেছি. কোন এক আঙ্কেলের কাছ থেকে শিখেছি. তো তুমি কালকে তুমি একদম সুন্দরভাবে সেজেগুজে এসো. ডিউক আর তোমার যে বন্ধু বান্ধবরা আছে এই জঙ্গলে তুমি তাদেরকে ইনভাইট করো. কালকেই রোজালিন্ড তুমি যদি মন থেকে যাও কালকে রোজালিন্ড আসবে. তো অরল্যান্ডো নিজের কানকে বিশ্বাস করতে পারলো না. ও ভাবলো যে সত্যি সত্যি হয়তো রোজালিন্ড আসতে পারে. দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার এন্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক along with Eliana. The Duke, surprised to hear that it was his own daughter to be brought there, asked Orlando if really the miracle could be done. As Orlando strived to answer, Ganymede came to the Duke and asked if the Duke willed to give his daughter in the hands of Orlando, and he agreed. Then she asked Orlando whether he would marry Rosalind if she be brought there. He said that he would. The two sisters went inside the cottage and put off their disguises. তা অরল্যান্ডোকে জিজ্ঞেস করা হলো অরল্যান্ডোকে জিজ্ঞেস করা হলো যে রোজালিন যদি এখানে আসে তুমি কি রোজালিনকে বিয়ে করবে. তো অরল্যান্ডো রাজি হলো এবং গ্যানিমিড ডিউকের কাছ থেকে পারমিশন নিল যে যে আপনি কি অরল্যান্ডোর হাতে আপনার নিজের মেয়েকে তুলে দিতে চান. তো ডিউকও রাজি হলো এবং ডিউক বিশ্বাসই করতে পারছিল না যে নিজের মেয়েকে উনি জঙ্গলের ভেতরে দেখতে পারবেন. তো এই দুই বোন সিলিয়া আর রোজালিন্ড একটা কটেজের ভেতরে ঢুকে নিজেদের এই ছদ্মবেশটা ছেড়ে নিজেদের আসল রূপে বেরিয়ে এলো. When all the persons were eagerly waiting for the miracle to happen, আমাদের রোজালিন্ড এন্ড সিলিয়া এই দুজন নিজেদের আসল রূপে বেরিয়ে আসে. And Rosalind threw herself on her knees to her father for his blessings. So Rosalind নিজের বাবাকে প্রণাম করে এবং বাবার আশীর্বাদ চায়. Rosalind then related the whole episode of her banishment from the palace and their adventure in the forest to her father. তো বাবাকে পুরো গল্পটা বলে যে কি করে ওদেরকে বিতাড়িত করা হয়েছে প্যালেস থেকে এবং ওরা কি করে জঙ্গলের ভেতরে এসে আসলো. The Duke wept in joy to get back. এটা জেল ব্যাক না, টু গেট ব্যাক হবে, এখানে প্রিন্টিং এরর আছে একটা. To get back his own daughter and gave all of them the happiest and the heartiest blessings. তো ওদেরকে আশীর্বাদ করে খুব ভালো মন থেকে. The two couples got married in the forest. The marriage did not have the splendor of the royals, but it was the happiest marriage that could be ever imagined. হ্যাঁ হয়ে গেছে, এই আর একটু বাকি আছে, আমি নেক্সট ক্লাসে নিচ্ছি. হ্যাঁ হ্যাঁ আমি নেবো. The marriage did not have the splendor of the royals, but it was the happiest marriage that could ever be imagined, as they were having their vention
as they were having their venison and thought that there was more to be wanted. At that time a messenger arrived to inform that the duke and that his dukedom has been restored to him. তা ওরা তো সেলিব্রেট করছে, নিজেদের বিয়ে হয়ে গেছে, ওরা ভীষণ রকম আনন্দ ফুর্তি করছে, এবং ভেনিসন মানে হচ্ছে হরিণের মাংস, ওইটা খেয়ে নিজেরা সেলিব্রেট করছে। এবং হঠাৎ করে রাজ দরবার থেকে একজন মেসেঞ্জার এসে ডিউককে বলে যে আপনার রাজত্ব আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো ওরা তো খুব অবাক, কারণ প্রথমত এই জঙ্গলের ভেতরে যেরকম বিয়ে সেলিব্রেশন হচ্ছে সেটা একদমই রয়্যাল নয়। রয়্যাল নয় মানে এরকম সাজ সাজসজ্জা নেই। হ্যাঁ, কিন্তু সব থেকে সুখী একটা দাম্পত্যের জীবন যে শুরু হতে চলেছে সেটা বোঝা যাচ্ছিল। দ্য ইউসাপার এনরেজড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া। ইউসাপার মানে এখানে কিন্তু ফ্রেডরিকের কথা বলা আছে, দ্য ডিউক ফ্রেডরিক, যার মেয়ে হচ্ছে সিলিয়া। এবং উনি খুব রেগে যান যখন জানতে পারেন যে সিলিয়া রোজালিন্ডের সাথে বেরিয়ে গেছে। আফটার হিয়ারিং that men of great worth were following the banished duke to join him in the forest, resolved to put an end to the misery. তো এই ডিউক ফ্রেডরিক যখন খবর পেল যে ডিউক একদম খুব সুন্দর করে একটা নিজের মতো করে নিজের ফলোয়ার্সদের নিয়ে জঙ্গলে জীবনযাপন করছে, ফ্রেডরিকের খুব রাগ হলো। ফ্রেডরিক ডিসাইড করেছিল যে ডিউককে ওখানেই মেরে ফেলবে, তাহলে এই পুরো এপিসোডটারই গল্প শেষ হয়ে যাবে, মানে কোনো গল্প থাকবে না। Thus, he brought a huge army to execute his design to kill his brother, but as Providence would have it, he was completely changed by a hermit whom he met as he entered into the forest. তো যখনই যে মুহূর্তে ডিউক ফ্রেডরিক ঢুকেছে জঙ্গলে নিজের আর্মিকে নিয়ে, এই ওনার নিজের বড় ভাইকে মেরে ফেলবে বলে, তখনই একজন সন্ন্যাসীর সাথে জঙ্গলে দেখা, এবং এই সন্ন্যাসী পুরোপুরি ওই ফ্রেডরিকের মনোভাবকে বদলে ফেলে। He thus changed, decided to spend the rest of his days as a religious in a religious house after returning to the dukedom, after returning the dukedom to his brother, the real owner of the dukedom. The first act of the penitence was to send the messenger to his brother to restore to him his domain and the followers as well as the land and revenues. তো যখন ওর মনোভাব বদলে যায়, ও ঠিক করে, ডিউক ফ্রেডরিক ঠিক করে যে নিজের দাদাকে সব রাজত্ব ফিরিয়ে দেবে, এবং যে আসলেই যার মানে রাজত্বটা তো আসলে দাদার ছিল, এবং তো দাদাই হচ্ছে আসল যোগ্য। তো নিজের অনুতপ্ত, নিজে নিজে তো ভীষণ রকম অনুতপ্ত হয়ে পড়েছিল, এবং ঠিক করে যে প্রথম অ্যাক্ট অফ পেনিটেন্স মানে প্রথম অনুশোচনা কিভাবে শুরু করবে দেখাতে চায়, যে নিজের দাদাকে এই মেসেজটা পাঠিয়ে যে তোমাকে আমি তোমার পুরো রাজ্য ফিরিয়ে দিলাম। এবং ও ডিউক ফ্রেডরিক করে যে বাকি জীবনটা কোনো একটা আশ্রমে, কোনো একটা ধর্মীয় আশ্রমে কাটিয়ে দেবেন, অতিবাহিত করবেন। This news, as unexpected as it was welcome, came at a time to enliven the festivity and rejoicings of the two marriages. Celia complimented her cousin on the good fortune which had happened to the Duke and wished her joy, though she was not though she was now not the two cousins. তো সিলিয়া ভীষণ রকম খুশি হয়ে পুরো খবরটা শুনতে পেয়ে যে ওর বাবার এরকম একটা পরিবর্তন ঘটেছে, এবং রোজালিনকে কংগ্রাচুলেট করে যে তোমার পুরনো রাজ্য তোমরা ফিরে পাচ্ছ। এবং ওরা কিন্তু এখন আর দুজন বোন থাকলো না, ওরা কিন্তু সিস্টার ইন লজ হয়ে গেছে, কারণ দুজনেরই বিয়ে একই পরিবারে হয়েছে। The Duke now had the opportunity to reward the true followers who had stayed with him in his adversity, যখন and the worthy followers were pleased to return with him to the palace of their lawful duke. তো ডিউক ভীষণ খুশি হয় পুরো এই সারপ্রাইজটাতে, যে ও নিজের রাজ্য ফিরে পেয়েছে, এবং ওনার যে প্রজারা ছিল, লয়াল প্রজারা যারা ওনার সাথে জঙ্গলে পর্যন্ত চলে আসতে পেরেছিল তাদেরকে, এবং ওনার দুঃসময় ওনার সাথে ছিল, উনি ডিসাইড করেন যে ওনার এই প্রজাদেরকে খুব ভালোভাবে পুরস্কৃত করবেন। এইখানে অ্যাজ ইউ লাইক ইট শেষ হচ্ছে। তোমরা কোয়েশ্চেন আনসার্স গুলো একটু গুগল করে দেখতে পারো, এবং ক্লাসেস শুরু হলে তোমাদের স্কুলেও নিশ্চয়ই এগুলো ডিসকাস করবে। হ্যাঁ মহারাজ, আমার হয়ে গেছে এই ক্লাসটা। আমি লিভ করে যাব? আচ্ছা আচ্ছা।